This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ জানিয়েছিল যে গাড়িটা আসার সময় গাছে ধাক্কা মারে এবং দুটো গাছ নাকি ভেঙে পড়ে, তারপরে গাছে ধাক্কা মেরে গাড়িটা উল্টে পড়ে। এনআইএ এখানে তদন্ত করতে এসে দেখেছেন যে এখানে কোনো গাছই নেই, এখানে কোনো গাছের অস্তিত্বই নেই। যে বিচারকরা এসআইআর অ্যাডজুডিকেশনের কাজ করছিলেন তারা ঘটনার অন্তত 7 দিন আগে জেলা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন সেটা জানিয়ে জেলা শাসককে চিঠি দিয়েছিলেন। জেলা শাসক জানিয়েছেন এই চিঠি তিনি পাননি। এসডিও বা ডিএম এর প্রশাসনিক ভবন ছাড়া কোথাও জুডিশিয়াল অফিসাররা বসবেন না, সেখানে কেন এদেরকে ব্লক অফিসে বসতে হলো সেই প্রশ্নের উত্তর চাইছে কমিশন। আচ্ছা, সেদিন কি মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভই মালদার মোথাবাড়িতে হিংসার চেহারা নিয়েছিল, নাকি অশান্তির নীল নকশা অনেক আগে থেকেই ঝোঁকে রাখা হয়েছিল? পরিকল্পনা করেই পিছন থেকে ইন্ধন দেওয়া হয়, ক্রমাগত মগজ ধোলাই করেই মানুষগুলোকে খেপিয়ে দেওয়া হয়েছিল। তদন্তে হাত দিয়েই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ মনে হচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া এত বড় কাণ্ড এতক্ষণ ধরে ঘটানো সম্ভব নয় এবং এর শিকড় অনেক গভীরে। এক কথায় গভীর ষড়যন্ত্রই দেখছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দেখুন, বড় মাথা ছোট মাথা বলতে পারবো না, সব মাথায় যাতে ধরা পড়ে। মোথাবাড়ির বিডিও অফিসের আশেপাশে সিসিটিভি পাবলিক করা হোক। এনআইএ এর পক্ষ থেকে যে তদন্ত সংগঠিত হচ্ছে তার মধ্যে দিয়ে এটা পরিষ্কার হবে। তদন্ত যে যেখান থেকে আসুক, স্থানীয় স্তরে সহযোগিতা ছাড়া, স্থানীয় লেভেলে সহযোগিতা ছাড়া তদন্তের কি থাকতে পারে? আর স্থানীয় লেভেলে সেই তদন্তই হবে যেটা এখানকার পুলিশ বাহিনী চাইবে। আমরাও দেখতে চাই কোন দুর্বৃত্তরা বিচারকদেরকে আটকে রেখেছিল, আর কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টার যারা প্রোটেস্ট করছে তারা পুলিশের লাঠি খেলো, আমরা জানতে চাই। দেখুন, এনআইএর সামনে আপাতত তিনটে প্রশ্ন। প্রশ্ন এক, নিয়ম ভেঙে কার বা কাদের কথায় বিডিও অফিসে বসানো হলো বিচারকদের, মানে এই যে নিষ্পত্তির কাজ করার জন্য বিডিও অফিসে তো বসার কথা নয়, কেন নয় পরে আসছি। প্রশ্ন দুই, বিচারকরা নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে চিঠি দেন, জেলা শাসককে 7 দিন আগে চিঠি দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এখানে মনে করিয়ে দিই, ঠোঁটকাটা আপনাদের দুদিন দেখিয়েছিল, মৌখিকভাবেও কিন্তু কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে বিচারকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বৈঠকে যে তারা আক্রান্ত হতে পারেন, কারণ পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেটা যদিও কোনো নির্দিষ্ট জায়গার বিচারকরা নন, নির্দিষ্ট নিষ্পত্তি কেন্দ্রের বিচারকরা নন, সেটা জেনেরিক ওয়েতে কিছু বিচারক এই আশঙ্কাটা করেছিলেন যে যাতে তাদের গায়ে কোনো রকমভাবে হাত না পড়ে, তাহলে এই কাজ কিন্তু করা যাবে না। কেন তাদের এই আর্জি, এই যে 7 দিন আগে চিঠিটা দেওয়া হলো, তাদের এই আবেদনে কেন কর্ণপাত করা গেল না বা করা হলো না, এটা একটা বড় রহস্য। প্রশ্ন নাম্বার 3, পুলিশ বলছে গাছে ধাক্কা মেরে পাইলট গাড়িটা উল্টে গিয়েছিল, ওই বিচারকদের গাড়ির সামনে যে পাইলট কারটা ছিল, তাহলে ঘটনাস্থলে কোনো গাছই নেই, তাহলে কনভয়ের গাড়ি ধাক্কা মারল কিসে? মোথাবাড়ি বিধানসভার গঙ্গা প্রসাদ কলোনি, এই যে আমি ঠিক গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, এইখানেই এই যে দেখছো উপরের রাস্তা, এই উপরের রাস্তা থেকেই কিন্তু গাড়িটা একেবারে ছিটকে এখানে পড়ে। এই যে দেখা যাচ্ছে, তোমাকে দেখাই, এই চাকার দাগ, গাড়িটা কিভাবে নেমেছে দেখো ঘষে। এই যে এখনও এখানে কাঁচ, এই যে পুলিশ লেখা যে পাইলট কারটা ছিল, সেই পাইলট কারের সামনে যে পুলিশ লেখার এই ভাঙা কাঁচের টুকরো এখনও পড়ে রয়েছে। তারপরে এই জায়গাতে এসে গড়িয়ে নিচে পড়ে এখানটাতে।
আর এখানেই উঠছে প্রশ্ন, এখানে সবথেকে আশ্চর্যজনক এবং চমকপ্রদ যে বিষয়টা এখন উঠে আসছে, সূত্র বলছে যে পুলিশ জানিয়েছিল যে গাড়িটা আসার সময় গাছে ধাক্কা মারে এবং দুটো গাছ নাকি ভেঙে পড়ে, তারপরে গাছে ধাক্কা মেরে গাড়িটা উল্টে পড়ে। এনআইএ এখানে তদন্ত করতে এসে দেখেছেন যে এখানে কোনো গাছই নেই। আমিও তোমাকে দেখাচ্ছি এবং এই প্রথম আমাদের চ্যানেলই এই বিষয়টাকে দেখাচ্ছে যে এখানে কোনো গাছ তুমি দেখতে পাচ্ছ না, এখানে কোনো গাছের অস্তিত্বই নেই। তাহলে গাড়িটা হঠাৎ করে এখানে কেমন করে পড়ে গেল? এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এর সামনে, যেখান থেকে গাড়িটা এসে সামনে পাশে গিয়ে পাল্টি খেয়ে পড়ে, এই যে রাস্তাটা, এটা কিন্তু একমাত্র রাস্তা নয়, তুলনামূলকভাবে ন্যারো রাস্তা এটা। এখান দিয়ে তুমি দেখো টোটো চলছে, বাইক চলছে। এই রাস্তাটা কেন ব্যবহার করা হলো? এখান থেকে মোথাবাড়ি থেকে বিডিও অফিস থেকে মালদা যাওয়ার, শহরে যাওয়ার যে হোটেলে তারা উঠেছেন সেখানে পৌঁছে দেওয়ার জন্য 3খানা রাস্তা আছে, যার মধ্যে দুটোই কিন্তু মোটামুটি ভালো, তার মধ্যে একটা তো খুবই ভালো রাস্তা। কিন্তু সেই রাস্তা ব্যবহার না করে এই রাস্তাটা কেন ব্যবহার করা হলো, প্রশ্ন তুলেছেন এনআইএর আধিকারিকরা। সুব্রতোষ মানে আমাদের রিপোর্টার, আমার সতীর্থ, তিনি স্পটে গিয়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বলা হচ্ছে সেইখানে গিয়ে জায়গাটার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। বড় প্রশ্ন এই চিঠিকে কেন্দ্র করেও, যে চিঠির কথা আমি একটু আগেই বলছিলাম, ঘটনার 7 দিন আগে 7 days ব্যাক জেলা শাসককে ওই চিঠি দিয়েছিলেন বিচারকরা, যে তারা আশঙ্কা করছেন কারণ ওই জায়গাটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে, যেখানে বসে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজ করছেন। আমাদের হাতে এই চিঠির কপি এসেছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন ফুল স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিনে মার্ক করা আছে দেখুন। চিঠিতে লেখা হয় কালিয়াচক 2 বিডিও অফিসের পরিবেশ স্পর্শকাতর, মানে সেন্সিটিভ হয়ে উঠছে। তার মানে তারা পালস পাচ্ছিলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিচারকদের নিরাপত্তা, এটা বিচারকরাই চিঠি লিখেছেন, জুডিশিয়াল অফিসাররা। চিঠিতে অফিস বদলের কথাও বলা হয়, মানে আর্জি জানানো হয়। ওই চিঠি পেয়েও জেলা শাসক ডিএম সাহেব কেন কোনো পদক্ষেপ করলেন না? তাজ্জব ব্যাপার তো। কেন চুপ করেছিলেন? কমিশনও অবাক, এনআইএ তদন্তকারীরা, এনআইএর অফিসাররা। জেলা শাসকের এই গাফিলতি কেন? মালদার ঘটনার তদন্ত নেমে এনআইএ আধিকারিকরা জানতে পেরেছেন যে বিচারকরা এসআইআর অ্যাডজুডিকেশনের কাজ করছিলেন তারা ঘটনার অন্তত 7 দিন আগে জেলা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন। পূর্ববর্তীতেই তারা বুঝতে পেরেছিলেন যে সেই জায়গাতে একটা অশান্তি তৈরি হতে পারে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সর্বোপরি তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, সেটা জানিয়ে জেলা শাসককে চিঠি দিয়েছিলেন। কিন্তু তারপরেও এরকম একটি ঘটনা ঘটে যায়, তাহলে কি কোনোভাবে জেলা শাসকের দফতর থেকে বা জেলা শাসকের অফিস থেকে কঠোর পদক্ষেপ করা হয়নি ওই চিঠি পাওয়ার পরে? জেলা শাসক জানিয়েছেন এই চিঠি তিনি পাননি, কিন্তু কেন ব্লক অফিসে এরা বসেছিলেন সেই প্রশ্নের জবাব চাইছে কমিশন। এনআইএ টিম ডিআইজির নেতৃত্বে জেলা শাসকের দফতরে রয়েছে এবং এখানে তারা সেই চিঠির বিষয়ে মূলত জানতে এসেছেন, কেন তাদের যে ভেন্যু যেখানে তারা এসআইআর এর অ্যাডজুডিকেশনের কাজ করছিলেন, কেন সেই জায়গা থেকে তাদেরকে অন্য জায়গায় সরানো হয়নি। এখানে প্রশাসন মুখ্যমন্ত্রীর হাতে নেই। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে রাজ্যের প্রধান যারা আমলা এখন নতুনভাবে এই নির্বাচন কমিশনের কলমের দুটোই এসে বসেছেন, তাদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্দি করেন না। মুখ্যমন্ত্রীর যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্যে যদি কোনো অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কি করে তার দায় নিতে পারেন? প্রশাসন, তৃণমূল, আইপ্যাক, দুষ্কৃতী, এখন হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, সবাই একজোট হয়ে গেছে। প্রশাসন কার হাতে? ভ্যানিশ কুমারদের হাতে, মনোজ আগরওয়ালদের হাতে। কেন ওখানে নিরাপত্তার আশঙ্কা থাকার পরও সেন্ট্রাল ফোর্স আগে থেকে ডিপ্লয়েড হয়নি? এই উত্তর তো দিতে হবে। কেন যেই এসপিকে ট্রান্সফার করে আনলেন সেই এসপি কেন রাত 11:30 অবধি ঘটনাস্থলে যাননি? এসপিকে তো আপনারা বসিয়েছেন ট্রান্সফার করে। কালিয়াচকে কি ঘটনা ঘটেছে, বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ পাবলিশ করা হোক। যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল বিশেষভাবে এসডিও বা ডিএম এর প্রশাসনিক ভবন ছাড়া কোথাও জুডিশিয়াল অফিসাররা বসবেন না, সেখানে কেন এদেরকে ব্লক অফিসে বসতে হলো সেই প্রশ্নের উত্তর চাইছে কমিশন। উদ্দেশ্যটা কি ছিল? তালে গোলে হরি বলে, গন্ডগোলে ঘোলা জলে মাছ ধরা? সমস্তটা পূর্ণাঙ্গ তদন্ত, ওই এনআইএ তদন্তের নামে সন্দেশখালী মতো যেন না হয়। আচ্ছা, কার কথা শুনে কাদের প্রভাবে এসআইআর এর কাজ করা বিচারকদের বিডিও অফিসে বসানো হলো? ডিএম সাহেব বসালেন। জেলা শাসকের দপ্তরে যদি জায়গা না থাকে এসডিও সাহেবের অফিসে বসানো যেত। এনআইএর একটি সূত্র জানাচ্ছে বিচারকদের আটকে রাখার পরিকল্পনা সেটা কিন্তু তৎক্ষণাৎ খানিকক্ষণের মধ্যে হয়েছিল। ওটা একটা হয়তো মোমেন্টারি, 1-8 ঘন্টার মধ্যে হয়তো তাদেরকে আটকে রাখার একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু মোথাবাড়ির যে
যে বিক্ষোভটা যেটা দীর্ঘ সময় ধরে চলেছে রাস্তা আটকে, সেটা কিন্তু দু একদিনের মধ্যে হয়নি। দু একদিনের সঙ্গে সঙ্গে যথেষ্ট আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল, মাথায় ঢোকানো হয়েছে গ্রামে গ্রামে, নাম বাদ গেলে বাংলাদেশে পাঠানো হবে। মানে লোকজনকে খেপানো হয়েছে, তাতানো হয়েছে, বাংলা কথা। কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির একাধিক গ্রামে গোপনে চলেছে ব্রেন ওয়াশ, মগজ দোলাই। এই ভয় দেখিয়েই বিক্ষোভকারীদের একত্র করা হয়। চক্রীরা পেছন থেকে ওই স্ক্রু এঁটে দেওয়া যাকে বলে সেটা করছিল। সেই চক্রীদের খোঁজে এখন এনআইএ। मालदा में मोतीवाड़ा में जो हुआ है वो कोई सामान्य घटना नहीं है। किस तरह से अधिकारियों को डराने का काम किया गया और एक बड़ा षड्यंत्र रचा जा रहा था। अगर ये हालत आज बंगाल की है तो आप कल्पना कर सकते हैं कि आम नागरिक कैसे जी रहा होगा, किस डर के साए में जी रहा होगा। পশ্চিমবঙ্গে যখন ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে না, যুদ্ধের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ওয়াগা বা পেট্রাপোল বর্ডারের মতো, এটা আমাদের অনেক ভাগ্য। সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন সব এসে এখানে যুদ্ধ ঘোষণা করেছে। তদন্তকারীদের কাছে হাড়হিম অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচারকরা। সূত্র মারফত জানা যাচ্ছে যে যখন তাদেরকে কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছিল, দুটি জায়গায় তাদেরকে আটকানো হয়েছিল। একদম টার্গেট করে তাদের কনভয়ের যে পাইলট কার ছিল, সেই পাইলট কারের চালককে এমনভাবে ইট মারা হয় যে তিনি জখম হন এবং তার সেই পাইলট কার দুর্ঘটনার কবলে পড়ে। তার পরবর্তীতে বাকি যে গাড়িগুলি ছিল সিআরপিএফ জওয়ানের গাড়ি এবং যে গাড়িগুলিতে বিচারকরা ছিলেন, সেই গাড়িতেও এলোপাথারি ইট ছোড়া হয়েছে, বাঁশ দিয়ে পথ আটকানোর চেষ্টা হয়েছে। সোমবার যে রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করা হবে, জমা দেওয়া হবে, সেখানে সেই রিপোর্টের সঙ্গে প্রত্যেক বিচারকের বয়ান আলাদা করে দেওয়া হবে। এবারে মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরাও দেখুন যে পশ্চিমবঙ্গের কি অবস্থা। মানুষের ক্ষোভ সঙ্গত, সেই ক্ষোভকে বহিঃপ্রকাশটা একটা গুন্ডামির জায়গায় নিয়ে যাওয়া এবং তাতে করে বিচারপতিদের এইরকমভাবে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা, পুরো প্রসেসটা বিজেপির মস্তিষ্ক প্রসূত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন যে প্রতিবাদ প্রতিরোধ করা যাবে না, কণ্ঠরোধ করা হচ্ছে। কেন বলছেন? মোথাবাড়ি যাতে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে, তাদের পরিবারের রিয়াকশন দেখে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। কিসের জন্য? ভোটারের জন্য, আন্ডার এডুকেশন করার জন্য। তো ওটা কেন, ওটা ঠিকঠাক না করে আমাদের ইলেকশনে কমিশনার কেন ভোটের জন্য কেন ডেট ফেললেন? সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। জাজেদের কাছে নিজেরা যাবেন না। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। বাইরে থেকে কমিউনাল দল আবার কোথায়? যাহা মিম তাহাই তৃণমূল, যাহা হুমায়ুন তাহাই তৃণমূল।